বাংলাদেশ দল নিরাপদে আছে, এটা আমি নিশ্চিত করেই বলতে চাই। তবে বাংলাদেশ দল এখানে থাকতে চাচ্ছে না। এখানে থাকাটা পুরোটাই লস প্রজেক্ট তাদের কাছে মনে হচ্ছে। তারা যে উদ্দেশ্যে এখানে এসেছে, দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য, অক্টোবরে হংকং এর বিপক্ষে আরো দুটি ম্যাচ রয়েছে। তবে একটি ম্যাচ ড্র হলেও আগামীকাল যে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে না, বাতিল হয়ে গেছে। তাই তারা একদিন আগেই, অর্থাৎ মঙ্গলবার বিকেল 4টার দিকে কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। এবং তারা ইনভাইট করেছে এখানে যারা আমরা সাংবাদিক এসেছি নিউজ কাভারেজের জন্য, যে যদি কোনো সাংবাদিক তাদের বিমানে যেতে চান তারা যেতে পারবেন। তো শুধু সাংবাদিক নন, আমি যে এরিয়াটা আছি সেটা হচ্ছে পর্যটকদের জন্য বেশ জনপ্রিয় একটা জায়গা, থামেল। এই এরিয়াটা আপনি জানেন যে অনেক বাংলাদেশি আসেন। যারা আজকেই এসেছেন তারা কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছেন, এবং তারা অনেকেই আজকে এসে আজকে আবার চলে যেতে চাচ্ছেন। কারণ তাদের যে একটা অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশে, তারা যে জুলাই আন্দোলন দেখেছেন, তারা টের পাচ্ছেন যে এখানে বড় ধরনের একটা আন্দোলন হতে যাচ্ছে। বাংলাদেশ দল নিরাপদে রয়েছে। তবে প্রশ্নটা হলো যে, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমার ঠিক হোটেলের পাশেই একটা রাস্তা রয়েছে, এখানে সব সময় যানবাহন চলে। তবে এখন এখানে শব্দ শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি, কিছু পর আর্মির গাড়ি যাচ্ছে। অর্থাৎ যেই শহরটা বেশ রঙিন থাকে, বেশ সরব থাকে রাতে, সেটা এখন একদম শান্ত হয়ে গেছে। এবং যারা ফরেনার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বেশ আতঙ্কিত। এবং অনেকেই আসলে এখান থেকে ছেড়ে চলে যেতে চাচ্ছেন, যেটা আসলে আবুল কালাম আমরা আজাদ দেখলাম মজুমদার, কোনো যে রিপোর্ট প্রশ্ন এবং যদি আমার এখানে কথা বলে সহকর্মীর জানলাম। কাছে থাকে এটি করতে পারেন। আমরা জি। জি, জি, হাসান সজীব। আমরা যখন নিউজ কভারেজ করতে এখানে আসি, 2 তারিখ আসি, 4 তারিখ থেকে আমরা বাংলাদেশে নিউজ পাঠাতে পারছিলাম না। আমরা মনে করছিলাম হয়তো বা আমাদের ইন্টারনেট ইস্যু বা অন্য কোনো কারণ। তো একটা সময় আমরা দেখলাম যে এখানে সোশ্যাল মিডিয়াগুলো ব্যান করে দেওয়া হচ্ছে। এবং এরপর থেকে আমরা নানা মাধ্যমে পাঠানোর চেষ্টা করেও পারিনি, ব্যর্থ হয়েছি। এ, আমরা বুঝতে পারিনি যে আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না দেওয়ার কারণে এখানের যে এত বড় একটা আন্দোলন হবে, কেউই আসলে আঁচ করতে পারেনি। যেটা স্টেডিয়াম থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে, এবং বাংলাদেশ দল শেষ মুহূর্তে প্র্যাকটিস করতে আসতে পারেনি। যেমনটা বলছিলাম যে এখানে যেই মানুষ রয়েছে তারা কিন্তু বাংলাদেশের ঘটনাটা বেশ ভালো মতোই জানে। এবং বিশেষ করে ছাত্র এবং ইয়াং জেনারেশন, তারা কিন্তু এই আন্দোলনটা দেখে অনেকটা উদ্বুদ্ধ হয়েছে। তাদের যে কোনোভাবে এই আন্দোলনের সফলতা দরকার, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে একদম স্কুলের বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক, তারাও কিন্তু এখানে ছুটে গেছেন তার তাদের মানে শুধুমাত্র মাথা শুধুমাত্র কপালে। শিক্ষার্থীরা না বা ছাত্ররা নয়, মানে এখানে সমাজের সব অংশই যুক্ত হয়েছে। আমাদের জানার ইচ্ছা একদমই, হচ্ছে যে কারণ এখানে আসলে যে আন্দোলনটা কি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়ার আন্দোলনেই সীমাবদ্ধ আছে, নাকি এটা এখন এর সাথে নতুন কোনো দাবি দাওয়া যুক্ত হয়েছে? আমরা যেমনটা আসলে লোকাল পিপলদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সেটা হোক কোনো ড্রাইভার কিংবা হোটেল ব্যবসায়ী, তাদের কথা হচ্ছে শুরু থেকে এই যে সরকারটা রয়েছে, তাদের বিভিন্ন রকম সিদ্ধান্ত নিয়ে তাদের মতবিরোধ রয়েছে। তারা আসলে কথা বলতে পারছিলেন না। এবং যেটা আসলে বলা হচ্ছে সংবাদ মাধ্যমে, তার পেছনের ঘটনা যে নেপালের সাংবাদিক যারা রয়েছেন, তারা যেমনটা আমাদেরকে ইনফর্ম করেছেন যে সোশ্যাল মিডিয়াগুলোতে আসলে তারা আন্দোলন গড়ে তুলছিলেন যে এই সরকারের বিরুদ্ধে। এই ভয়ের কারণেই তারা আসলে সোশ্যাল মিডিয়াকে ব্যান করেছে, যেটা তাদের মতামত। এবং আমরা যতদূর জানতে পারি যে এখানে যে হোটেলগুলো আছে, যত বিজনেস আছে, তারা কিন্তু বেশ বড় ক্ষতির মুখে পড়েছে এই সময়টায়। কারণ সোশ্যাল মিডিয়া না থাকার কারণে, আমি যদি বাংলাদেশ ম্যাচকে দিয়ে উদাহরণ দেই, যে যেই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নেপালে ম্যাচ ছিল, প্রায় 1 কোটি টাকার উপর তারা স্পন্সর থেকে পেয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়া না থাকার কারণে পাবলিক বাংলাদেশের খেলাটা সম্পর্কে না জানতে পেরে তারা আসলে সেভাবে প্রচার প্রচারণা করতে পারেনি, যার কারণে 15,000 দর্শকের জায়গায় আমরা প্রথম দিন দেখতে পেয়েছিলাম মাত্র 4,000 দর্শক এসেছে, যেটা নেপালের অনেক মানুষই অবাক হয়েছেন। কারণ এই সোশ্যাল মিডিয়া নেপালের প্রায় 90% মানুষ ব্যবহার করেন। না, শুধু শুধুমাত্র নেপাল না, সোশ্যাল এটা মিডিয়া এখন নয়। এখন আসলে জীবনের অংশ হয়ে গেছে। এটা একদমই একদমই। এটা চৈতি সরোয়ার, চৈতি সরোয়ার, আপনি খোঁজখবর রাখছিলেন সারাদিনই। যেটা আবুল কালাম আজাদ মজুমদার যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা আমারও, যে এই আন্দোলনটা এখন আর আসলে সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার আন্দোলনে নেই, সেটা আসলে আরও অনেক অনেক দূর এগিয়ে গেছে। মানে এখন কোন দিকে যাচ্ছে আসলে আন্দোলন? মাহবুব, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে যেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার কারণেই যে বিক্ষোভটা আসলে শুরু হয়েছিল,
সেই বিক্ষোভ বা আমরা যেটা বলছিলাম যে জেনজিদের একটা বিক্ষোভ, জেনারেশন জেড এর বিক্ষোভ, তারা এই বিক্ষোভের নামও দিয়েছে কিন্তু জেনজি রেভলিউশন, সেটি আর আসলে শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি কিন্তু এক ধরনের সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। কারণ আমরা জানি যে সোমবার সন্ধ্যার দিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক তিনি পদত্যাগ করেছেন। মূলত দেশটিতে যখন উত্তাল অবস্থায় মৃতের সংখ্যা যখন 19 হয়ে গিয়েছে এবং আহতের সংখ্যা প্রায় 350, আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি যে 347 জন আহত এবং হাসপাতালে চিকিৎসাধীন। এই অবস্থায় কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে একটি মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে রমেশ লেখক ত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে। এবং এখন যে পরিস্থিতি, কেপি শর্মা ওলির পদত্যাগে কিন্তু এক ধরনের জোর দাবি উঠছে রাজনৈতিক অঙ্গন থেকে। বিশেষ করে আগাম নির্বাচনের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। তো এইটি মূলত আসলে এখন আর বলা যায় যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে যে আন্দোলনটা শুরু হয়েছিল, মূলত তারা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দিয়ে বাক স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের মন্তব্য তারা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিলেন। এরই প্রেক্ষিতে আসলে সরকার দাবি করে যে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট থেকে এসব বক্তব্য দেওয়া হচ্ছে, যার কারণে মোট 26টি সোশ্যাল প্ল্যাটফর্ম কিন্তু তারা বন্ধ করে দেয়। তো এখান থেকে রবিবার এক ধরনের বিক্ষোভ, এক ধরনের আন্দোলন তারা গড়ে তোলে, যেটা সোমবারে আসলে এই ধরনের সহিংস প্রক্রিয়া চলে যায়। সেটি এখন সরকার বিরোধী আন্দোলনে চলে যাচ্ছে। এখন দুটি দিক হতে পারে। সম্ভবত যারা বিশেষজ্ঞ এবং সমালোচকরা আছেন তারা মনে করছেন যে হয় এই বিক্ষোভ আরো দীর্ঘায়িত হতে পারে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে, অথবা রমেশ লেখক যেরকম নৈতিক জায়গা থেকে তিনি পদত্যাগ করেছেন, সম্ভবত কেপি শর্মা ওলি তিনিও পদত্যাগ করতে পারেন। জি, এই পর্যায়ে একটু যুক্ত করে নিতে চাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক আনিসুর রহমান তাকে। জি, নেপালের এই বিক্ষোভ বা আন্দোলন, যেটা আসলে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সেটা এখন সরকার বিরোধী আন্দোলনের দিকে যাওয়ার আসলে কোনো পথ সুযোগ দেখেন কিনা? পলিটিক্যাল পার্টিগুলোর আসলে কি ধরনের ভূমিকা এই আন্দোলনে মানে এখন পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম সূত্রে বা খবরাখবর যেটা জেনেছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে নেপাল আমাদের সাউথ এশিয়ার একটি ছোট রাষ্ট্র, এবং এই রাষ্ট্রের মধ্যে সাউথ এশিয়ান যে রাষ্ট্রগুলোর মধ্যে যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো আপনার বিপ্লবের জন্ম দিচ্ছে বা অভ্যুত্থানের জন্ম দিচ্ছে। কারণ এই সমস্ত রাষ্ট্রগুলোতে আপনার সংবিধান আছে, আইনের প্রয়োগ নেই। আপনার আইন আছে, আইনের প্রয়োগ নেই। সংবিধান আছে সংরক্ষিত অবস্থায়। সংবিধানের অ্যাপ্লিকেবল বিষয়গুলো আমাদের এই রাষ্ট্রগুলোতে আমরা ততটা দেখতে পাই না। প্রাতিষ্ঠানিক যে সমস্ত অর্গান আছে রাষ্ট্রের মধ্যে, যে প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো খুব নড়বড়ে অবস্থার মধ্যে থাকার জন্য কিন্তু এই ধরনের অভ্যুত্থানগুলো হচ্ছে, বিপ্লবগুলো হচ্ছে। আমাদের বাংলাদেশে হয়েছে, এবং কিছুদিন আগে আপনার ইন্দোনেশিয়াতে হলো, এখন আবার নেপালে এই অভ্যুত্থানটা হয়েছে। ছোট ছোট বিষয়গুলোকে কেন্দ্র করে একটি বৃহৎ আন্দোলন এবং সরকার বিরোধী আন্দোলনের দিকে এই আন্দোলনগুলো টার্ন নিচ্ছে। এর প্রধানতম কারণ হচ্ছে আপনার জনগণের জন্য রেসপন্সিবল সরকার ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি এই রাষ্ট্রগুলো। মানে রাষ্ট্রগুলো নবীন রাষ্ট্র, বা আপনার ধরেন এই রাষ্ট্রগুলোর মধ্যে স্ট্রাকচারাল অনেকগুলো প্রবলেম আছে। রেসপন্সিবল গভর্নমেন্ট, একটা ওয়েল ডেমোক্রেসি নাই, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অতটা জনকল্যাণমুখী না, বা সরকারি যারা ক্ষমতায় বসে তারা এক ধরনের জনবিদ্বেষমূলক নীতি, বা সরকারের মধ্যে যারা থাকে তারা জনবান্ধব সরকার প্রতিষ্ঠা। জি, একজন আন্দোলনকারীর বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছিলেন যে আমাদের আগের প্রজন্ম এটা মেনে নিয়েছে, কিন্তু আমরা এটি মেনে নেব না। সুতরাং এই প্রজন্ম আসলে সেই যেটি বলছিলেন যে দীর্ঘদিনের তাদের যে আইনের প্রয়োগ না থাকা, দুর্নীতি, নানান ধরনের ইস্যু, সামাজিক ইস্যু, সেগুলি আর এই প্রজন্ম মানতে চাইছে না, তারা এগুলোর কারেকশন চায়। এস এম রাশিদুল ইসলাম, মানে আমরা যেটা আলোচনা করছিলাম যে এটা
এই অঞ্চলে অনেকগুলো দেশের না পাওয়া বা বিক্ষোভ, তারা তরুণ প্রজন্ম যেমন বলছিল যে আগের প্রজন্ম অনেক কিছু মেনে নিয়েছে, মেনে নিতে বাধ্য হয়েছে, আমাদের দৃষ্টিভঙ্গিটা ভিন্ন। সেই জায়গা থেকে এই আন্দোলনটা কিভাবে দেখেন আপনি, যদি ছোট্ট করে অল্প সময় একটু বলেন। না, আমার মনে হয় আনিচুর ভাই যেমনটি বলছিলেন যে রেসপন্সিবল সরকার, মানে যে কারণে আমরা বাংলাদেশেও দেখেছি একটি আন্দোলন, কিন্তু এই আন্দোলনগুলোর একটা আমার কাছে মনে হয় একটা বৈশিষ্ট্য হলো যে একেবারে খুব তরুণরা, জেনজে যারা একদম খুব তরুণরা এই আন্দোলনগুলোতে অগ্রভাগে থেকে তারা নেতৃত্ব দিচ্ছে, এবং একেবারে মানে ছোট ঘটনা থেকে এই আন্দোলনটা একেবারে সরকার পতনের দিকে যাচ্ছে। আমি এখানে কোনো অ্যানালিসিস করতে চাই না, কিন্তু আনিসুর রহমান কাছে একটি প্রশ্ন আমি রাখতে চাই, উনি আছেন কিনা, যে বাংলাদেশে 1 বছর আগে আমরা এই শিক্ষার্থী এবং স্কুলের ছাত্ররা ছিল যাদের নেতৃত্বে আমরা বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান দেখেছি। যেহেতু নেপাল মানে আমাদের একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, ফ্রেন্ডলি রাষ্ট্র এবং কাছের একেবারে, তো নেপালের এই যে জেনজিদের এই যে আজকে আমরা যে আন্দোলনের তীব্রতা দেখলাম, এটা কি বাংলাদেশে 1 বছর আগে যে আন্দোলন বা বিপ্লবটি সংগঠিত ছিল সেখান থেকে কি সাহস বা অনুপ্রেরণা পেয়েছে কিনা, উনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের এই আন্দোলনটি কিন্তু মানে শুধুমাত্র সাউথ এশিয়ান কনটেক্সটে না, সারা ওয়ার্ল্ডের তরুণ প্রজন্মের জন্য এই আন্দোলনটি একটি স্পিরিট, একটি অনুপ্রেরণা। কারণ বাংলাদেশের এই আন্দোলনটির প্রেক্ষাপটে কিন্তু আপনার পাকিস্তানে একটা আন্দোলন হয়েছে, ইন্দোনেশিয়াতে একটা আন্দোলন হয়েছে, নেপালে একটা আন্দোলন হচ্ছে, এবং আপনি দেখবেন যে সমস্ত তৃতীয় বিশ্ব এবং মধ্যম আয়ের দেশের রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলোতে সরকার এক ধরনের রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে মানে আপনার হলো রাজনীতিকে নিজের সেলফ সেন্টার্ড করতে চায়, এই সমস্ত রাষ্ট্রের শিক্ষিত এবং ইয়াং যে জনশক্তি আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং পড়ুয়া স্টুডেন্টরা কিন্তু আপনার এই আন্দোলনটাকে একটি প্রতিষ্ঠিত এবং পায়োনিয়ারিং মুভমেন্ট হিসেবে কিন্তু অ্যাকসেপ্ট করে তারা রাষ্ট্রের মধ্যে বিপ্লবগুলো ঘটাচ্ছে। এবং আপনি দেখবেন যে এই আন্দোলনগুলোর মধ্যে সিমিলারিটি আছে, সিমিলারিটি ইন এ সেন্স, এখানে যারা মানে আন্দোলনের অগ্রভাগে তারা কিন্তু হচ্ছে সবগুলার বয়স ধরবেন 18 থেকে 30 বা 27 বা 28, তার মানে এরা সবই ইয়াং ব্লাড, তেজদীপ্ত, তারা একটা পরিবর্তন চায়, তারা সরকার ব্যবস্থার দুর্নীতি মানতে চায় না, রেসপন্সিবল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করতে চায়, এবং তারা মনে করে যে আমাদের রাষ্ট্রটা কেন আপনার হলো যে ইউরোপিয়ান যে সমস্ত রাষ্ট্রগুলো কল্যাণকর রাষ্ট্র আছে ওই আদলে কেন আমাদের রাষ্ট্র চলবে না, আমাদের দেশের আইনগুলো কেন ওদের মতো হবে না, আমরা কেন অনুন্নত বিশ্বের মধ্যে থাকবো, আমরা কেন এটা করব, বিকজ অফ আমাদের রিসোর্স আছে, সম্পদ আছে। সুতরাং বাংলাদেশের এই আন্দোলনটি শুধুমাত্র সাউথ এশিয়ান কনটেক্সটে না, সারা ওয়ার্ল্ডের কনটেক্সটে নিপীড়িত মানুষের এক ধরনের মুক্তির আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করছে। কারণ খুব সহজে আসলে এই তরুণ প্রজন্মের কাছে তথ্যগুলো আসে, ইউরোপের মানুষের জীবনযাপন, ইউরোপের সামাজিক অর্থনৈতিক অবস্থা খুব সহজে এখন পাওয়া যায়, যেটা আসলে এক সময় হয়তো আমাদের রাজনীতিবিদরা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখতেন বা আমরা পেতাম না, সেটা এখন খুব সহজলভ্য। বাংলাদেশের যে যেমন বলছিলেন অধ্যাপক আনিসুর রহমান, যে বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রেরণা আসলে অনেকেই নিচ্ছে বা নিয়েছে, আপনি আসলে কি দেখেন নেপালের এই আন্দোলন এবং বাংলাদেশের আন্দোলন? আসলে তারুণ্যের ভাষা তো বিশ্বজুড়েই আসলে সেম। তরুণরা এখন অবশ্যই বাংলাদেশের এই ঘটনা থেকে, তারা বাংলাদেশের জুলাই আন্দোলন থেকে তারা অনুপ্রেরণা নিতে পারে, কিন্তু একটা জিনিস মানে ওনারা তো মিলের কথা বলেছেন, আমি একটা অমিলের কথাই বলি। রেসপন্সটা আজকে আপনার 19 জন মানুষ মারা গেছে, খুবই দুঃখজনক, কিন্তু নেপাল সরকারের এক স্বরাষ্ট্রমন্ত্রী আজকে পদত্যাগ করেছেন, ঘটনার দায়টা উনি পদত্যাগ করেছেন। বাংলাদেশেও কিন্তু এরকম ফেসবুক এগুলো তো বন্ধ করা হয়েছে, ইন্টারনেটটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। নেপাল সরকার আপনার ফেসবুকটা বন্ধ করেছে ঘোষণা দিয়ে, তারা আমাদের দেশে বন্ধ করার পর বলা হয়েছে যে কোনো একটা ডাটা সেন্টারে আগুন লেগেছে, মিথ্যা কথা বলা হয়েছে, জনগণকে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপর যে রেসপন্সটা আপনি দেখেন, এখন পর্যন্ত আজকে 15 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত এই জুলাইয়ের যারা ঘাতক
তারা দায় স্বীকার করেনি। নেপাল কিন্তু আজকে আন্দোলনের প্রথম দিনেই তাদের স্বরাষ্ট্রমন্ত্রী দায় স্বীকার করে পদত্যাগ করেছে। হয়তোবা আন্দোলন যেদিকে যাচ্ছে যেটুকু বুঝছি তাতে হয়তো সেখানে সরকার পতনও হতে পারে। কিন্তু দেখেন আমাদের দেশে আমাদের যারা মানে ওই সময়ে জুলাইয়ের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তারা নেপালের এই শাসক গোষ্ঠীর চেয়ে অনেক বেশি নিষ্ঠুরতা দেখিয়েছেন, অনেক বেশি নির্মমতা দেখিয়েছেন আমাদের দেশের মানুষের প্রতি। তা আমরা আমাদের দেশ থেকে শিক্ষা নিয়ে নেপালে একটা আন্দোলন হচ্ছে এটা মনে করে আমাদের আসলে মানে কোনো মানে তৃপ্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এখনও মানে আমাদের জুলাইয়ের ক্ষতটা আমাদের এখনও তাজা। আমরা চাই যে আমাদের দেশে যে নিষ্ঠুরতাটা হয়েছে আমাদের দেশের মানুষের উপর, আমাদের দেশের যে তরুণ প্রজন্মের উপর যে নির্মমতাটা হয়েছে, এই রকম নির্মমতা যেন কোনো দেশে না ঘটে। কোনো দেশে যে কোনো দেশে তরুণ প্রজন্ম আন্দোলন করলেও সেটা যেন শান্তিপূর্ণ সমাধান হয়, সেটা যেন কোনোভাবেই ভায়োলেন্সে রূপ না নেয়। আমি জানি আমাদের অনেক সভ্য দেশে এইসব ভায়োলেন্সের ক্ষেত্রে বিচার হবে, আপনার অপরাধীকে ধরা হবে। আমাদের দেশে আমরা বিচার কাজটা শুরু করেছি কিন্তু অনেক অপরাধী এখনও ধরা ছোঁয়ার বাইরে। অনেক অপরাধীকে আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকাশ্যে ঘুরতে দেখা গেছে। অনেক অপরাধীকে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। এই জন্য আমরা মনে করি যে নেপালের এই ঘটনাটাকে আমরা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখলে হবে না। আমাদের দেশে অনেক বেশি নিষ্ঠুরতা হয়েছে, অনেক বেশি অমানবিকতা হয়েছে এবং এই নিষ্ঠুরতা এবং অমানবিকতার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি, যেটা নেপালে আজকে আমরা স্বীকার করতে দেখলাম। জি, অধ্যাপক আনিসুর রহমান, আমরা মানে এই আন্দোলনে পলিটিক্যাল পার্টিগুলোর আসলে কি ধরনের ভূমিকা দেখছি নেপালের, সেটা একটু সঙ্গে আমরা জানি যে নেপালে একসময়ে ভারতের খুব প্রভাব ছিল, পরবর্তীতে চায়না মানে একেবারে সীমান্ত দেশ হওয়ায় এটা এই দুই দেশের প্রভাব সেখানে বিভিন্ন সময় দেখা গেছে। সেগুলো নিয়ে আসলে জিওপলিটিক্যাল কোনো অ্যানালাইসিস যদি থাকে একটু যুক্ত করতে পারেন। বর্তমান নেপালে কিন্তু একটা বেটার গভর্নমেন্ট আছে। আপনি এই সরকারের আগের সরকারের এই সরকারটাও কিন্তু এক ধরনের বিপ্লব বা জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু ক্ষমতা এসেছে। এখন বর্তমানের নেপাল কিন্তু মোটামুটি একটা বেটার গভর্নমেন্ট নেপালে আছে। আপনি যেটা আমাদের আরেকজন বক্তা যেটা বললেন যে নেপালের একজন মন্ত্রী পদত্যাগ করেছেন, এটা কিন্তু লেসন ফ্রম বাংলাদেশের এখান থেকে লেসন যে বাংলাদেশের পলিটিক্যাল লিডাররা কি ধরনের দেউলিয়াতি হয়েছিল, যে জনগণকে হত্যা করছে রাষ্ট্রীয় বাহিনী, সেখান থেকে তারা এটাকে মানে আপনার করে নেই, আপনার কোনো ধরনের অনুতপ্তই হয়নি। নেপাল কিন্তু সেই জায়গা থেকে একটা লেসন নিয়েছে। এটাও একটা লেসন যে রাজনৈতিক দলরা এইটার দায়ভার নিয়ে, রাজনৈতিক মন্ত্রীরা দায়ভার নিয়ে তার মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন। সুতরাং এটা একটা লেসন ফর দ্য ওয়েল এবং গুড গভর্নেন্সের একটা সিম্বল। বাট আজকেও কিন্তু নেপালে বাংলাদেশে যেভাবে সরাসরি হত্যা করা হয়েছে মানুষকে, আজকেও কিন্তু আমি একটা ভিডিওতে দেখেছি যে একজন তরুণকে কিন্তু পুলিশ হত্যা করেছে, সরাসরি ফায়ার করেছে। তার মানে হচ্ছে এই তৃতীয় বিশ্বের যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে, এরা কিন্তু আপনার ওই যেহেতু রেসপন্সিবল গভর্নমেন্ট নাই, গুড গভর্নেন্স নাই, সেহেতু গুড গভর্নেন্সের এই প্রেক্ষাপটে কিন্তু আপনার হলো যে এই ধরনের অপরাধগুলো ঘটায়। আর আপনি যেটা বললেন যে এখানে ভারত বিরোধী একটা সরকার আছে নেপালে এবং প্রো চাইনিজ একটি গভর্নমেন্ট আছে, অবশ্যই এখানে ভারতের সম্পৃক্ততা আপনি তো থাকবে। কারণ হচ্ছে যে ভারত এখন সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে একটা অ্যাক্টর হিসেবে কাজ করার চেষ্টা করবে, কারণ এখন সে বন্ধু শূন্য। এখন নেপালে যে গভর্নমেন্টটা আছে এটা অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানে ভারতের সাথে অতটা ভালো সম্পর্ক কিন্তু নেপালের নেই। সেক্ষেত্রে চায়নার সাথে কিন্তু এই নেপাল গভর্নমেন্টের একটি ভালো গুড রিলেশনশিপ আছে। সেক্ষেত্রে এই আন্দোলনের ডিসকোর্সগুলার বলে দিবে আসলে আন্দোলনটি কোন দিকে যাচ্ছে বা ইন্টারন্যাশনাল অ্যাক্টরগুলা এই আন্দোলনের মধ্যে কি ধরনের ভূমিকা রাখছে। আমি একটা কথা বলতে চাই, এটা একেবারে থিওরিটিক্যাল, ইন্টারন্যাশনাল রিলেশনের থিওরিটিক্যাল একটা কথা। সেটা হলো যে রেজিস্ট্যান্স সবসময় কোনো একটা অর্ডার থেকে দাঁড় করায়। অর্থাৎ মানুষের যখন একটা রেজিস্ট্যান্স হয়, প্রতিরোধ সংগ্রাম যখন মানুষ করে, এই প্রতিরোধ সংগ্রামের পিছনে একটা বৃহৎ শক্তি অ্যাক্টর হিসেবে কাজ করে, পিছনে একটা অর্ডার দাঁড় করায়। সুতরাং বাংলাদেশের এই যে রেজিস্ট্যান্সটা হয়েছে, এই রেজিস্ট্যান্সটা হয়েছে দ্য হেগেমনি অফ ইন্ডিয়ার হেগেমনির বিরুদ্ধে একটা রেজিস্ট্যান্স। এবং আপনি যদি দেখেন বাংলাদেশের এই রেজিস্ট্যান্সে একটা বৃহৎ
কোনো একটা শক্তির কিন্তু প্রচ্ছন্ন ছায়া আছে। এখন নেপালে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে, এই রেজিস্ট্যান্সের পিছনে কোন ধরনের শক্তি বা কোনো একটা বৃহৎ শক্তি আছে কিনা, এটা আপনি বুঝবেন যে এই আন্দোলনটি আগামীকাল বা তারপরের দিন এই ডিসকোর্সটা কেমন হয়, কোন দিকে যাচ্ছে। জি। তখন আমরা বিশ্লেষণ করতে পারবো যে ইন্টারন্যাশনাল অ্যাক্টর গুলো এই রেজিস্ট্যান্স মুভমেন্টের মধ্যে কি ধরনের অ্যাক্টিং রোল প্লে করছে। রাশিদুল ইসলাম, যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে এই আলোচনাটা শেষ করতে চাই।